এই যে মিস্টার সত্যান্বেষী, বাবা হতে চলেছেন তো, এবার একটু ধূমপানটা বন্ধ করুন নাকি? সত্য, ছেড়ে দেব, একটু সময় তো দাও। আরে আমি কি সময় দেব? ডাক্তার কি বলেছে শোনোনি তুমি? ও হ্যাঁ, ডাক্তার থেকে মনে পড়লো, বলছি সত্য, খোকা হবে না খুকি? আরে এত উতলা হলে হবে? সবে তো ডাক্তারবাবু চেক আপ করলেন। তোর যে আর সইছে না সত্য। আরে রাস্তাতে আছো, ভুলে গেলে নাকি? রাস্তা হোক বা বাড়ি, বাধা দেওয়ার লোক কম আছে নাকি? এই শোনো না, বলছি একটা বাক্সের মতো কি একটা জিনিস উঠেছে না, কি যেন নামটা বেশ, আরে যাতে গান হয়, খবর বলে ওই সব। রেডিও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিও রেডিও। চলো না, একটা কিনে দাও না, খিদে নিয়ে বাড়ি ফিরি। সত্য, জানোই তো কাজের কি অবস্থা। দাও না গো, তোমরা দুজন তো এক একদিন বাড়িতেই ফেরো না, একা একা বসে থাকতে হয়। তারপর সত্য, যাও, দিতে হবে না। আচ্ছা চলো, রাস্তার মধ্যে রাগ করো না আর। সত্যি? সত্যি নয়, সত্য, 3 সত্য, সত্য সত্য সত্য। May I speak to Mr. Bakshi? স্পিকিং। আমি ব্যোমকেশ বক্সী, তবে ডিটেকটিভ নয়, সত্যান্বেষী। নমস্কার, হিস্ট্রিভার্স কলকাতার সকল শ্রোতা বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের নিবেদন রক্তলিপির দুর্গ। প্রথমেই বলে রাখি, বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাশিল্পী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ বক্সীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা এই বিশেষ অডিও ড্রামাটি প্রস্তুত করেছি। শরদিন্দুবাবুর কালজয়ী চরিত্রগুলির অনুপ্রেরণায় এটি একটি ফ্যান ফিকশন কাহিনী। আজকের এই গল্পের সূত্রধর হিসেবে আমি অর্পণ থাকব তোমার সঙ্গে। গল্পের মূল চরিত্রে তুমি পাবে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী আর তার ছায়াসঙ্গী অজিত বন্দ্যোপাধ্যায়কে এবং অসীম সাহসিনী সত্যবতীকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রতাপ নারায়ণ সিংহ, নন্দিনী, সমরেশ এবং ডাক্তার ভাতুরী। শুরু হচ্ছে সাম্য বিশ্বাসের কলমে ব্যোমকেশ বক্সীর গল্প রক্তলিপির দুর্গ। শ্রাবণের আকাশ সকাল থেকেই ভার হয়ে আছে। কলকাতার রাজপথে অবিশ্রান্ত বাড়িধারা নামছে তো নামছেই, থামার নামগন্ধ নেই। হ্যারিসন রোডের আমাদের বাসার 3 তলার ঘরটিতেও সেই মেঘলা দিনের প্রভাব এসে পড়েছে। বাইরের পৃথিবীর কোলাহল বৃষ্টির পর্দায় ঢাকা পড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। আমি শ্রী অজিত বন্দ্যোপাধ্যায় জানলার ধারে বসে কলম চিবোচ্ছি আর ভাবছি নতুন প্লট কি হতে পারে। কিন্তু ব্যোমকেশের ভাবগতিক খুব একটা সুবিধার নয়। সে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে, দৃষ্টি নিবদ্ধ ছাদের কড়ি কাঠের দিকে, তার হাতে জ্বলন্ত সিগারেট। যদিও ডাক্তার সেন বারণ করেছেন অতিরিক্ত ধূমপান করতে। গত 15 দিন হতে চলল হাতে কাজ নেই, আর কাজ নেই মানেই ব্যোমকেশের মস্তিষ্ক অলস হয়ে পড়ে না, বরং
বারুদের মতো সুপ্ত হয়ে থাকে যে কোনো মুহূর্তে ফাটার জন্য। ঠিক এই সময় অন্দরমহল থেকে সত্যবতী প্রবেশ করলো। তার চাউনিতে এখন মাতৃত্বের এক স্নিগ্ধ আভা, সঙ্গে গৃহিণীর কড়া শাসন। তার পরনে হালকা নীল রঙের শাড়ি, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। সত্যবতী এখন সন্তান সম্ভবা, তাই তার চলাফেরায় এখন একটা সতর্কতা এসেছে। সে ব্যোমকেশের হাতে সিগারেটের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, ও গো, তুমি কি কথা কানে তোলো না? হ্যাঁ, ডাক্তারবাবু কি বলেছেন মনে নেই? ঘরে নতুন মানুষ আসছে, তার স্বাস্থ্যের কথা ভেবেও তো একটুখানি এই ছাইপাশগুলো খাওয়া কমাতে পারো নাকি? ব্যোমকেশ চোরের মতো মুখ করে সিগারেটটা অ্যাশট্রেতে পিষে ফেলল। তারপর করুণ স্বরে বলল, সত্য, বিশ্বাস করো, ওটা আমি খাইনি, ওটাই আমায় খাচ্ছিল। আসলে মগজটায় জং ধরে যাচ্ছে তো, তাই একটু ধোঁয়া দিয়ে সচল রাখার চেষ্টা। আরে, সত্যবতী চায়ের কাপটা টেবিলের উপর রেখে আমার দিকে তাকিয়ে বলল, অজিত বাবু, আপনার এই বন্ধুকে একটু সামলান তো। উনি ভাবেন সত্যান্বেষী মানে হচ্ছে সংসারের সব নিয়মের ঊর্ধ্বে। আর শুনুন, আজ দুপুরে খাবারে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করেছি। আপনাদের ওই ডিটেকটিভগিরি পেটে কিল মারবে না। ব্যোমকেশ হেসে বলল, পেটে কিল মারুক আর না মারুক, ইলিশ মাছের গন্ধে আমার ঘ্রাণ শক্তি কিন্তু ফিরে আসছে। কিন্তু সত্য, ইলিশের সাথে যদি একটা সলিড খুনের কেস জুটতো, তবে খিচুড়িটা কিন্তু আরো জমতো। কি বলো? সত্যবতী কৃত্রিম রাগে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় নিচে সিঁড়িতে পায়ের আওয়াজ শোনা গেল। ঠিক তখনই ব্যোমকেশ টান টান হয়ে গেল। এই অজিত, শব্দটা শুনলে? এ কোনো সাধারণ আগন্তুক নয়। জুতোর আওয়াজটা শোনো। সিঁড়ি দিয়ে যে উঠে আসছে, তার পায়ে ভারী বুট, আর হাঁটার ছন্দে একটা অস্থিরতা আছে। মনে হচ্ছে সমস্যাটা বেশ গুরুতর। ভিতরে আসুন, দরজাটা খোলা আছে। একটু পরেই পর্দা ঠেলে ঘরে ঢুকলেন এক দীর্ঘাকৃতি ভদ্রলোক। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু শরীর পাথরকুচি পাতার মতো শক্তপোক্ত। পরনে ভিজে যাওয়া রেইনকোট, হাতে একটি বাঁধানো ছড়ি। মুখমণ্ডল সম্ভ্রান্ত, কিন্তু সেখানে এক গভীর আতঙ্কের ছাপ স্পষ্ট। গায়ের রং তামাটে, যেন রোদে পোড়া। আমি কি ব্যোমকেশ বক্সির সামনে দাঁড়িয়ে আছি? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে নম্রভাবে বলল, আগে হ্যাঁ, আর আমার অনুমান যদি ভুল না হয়, আপনি সাঁওতাল পরগনা বা ছোটানাগপুর অঞ্চলের কোনো জমিদার বংশের মানুষ। কারণ আপনার ছড়ির ওপরের নকশাটা ওই যে সেদিকেরই ইঙ্গিত করছে। বসুন, যে জামা কাপড়টা আগে সামলে নিন, তারপরে কথা হবে। ভদ্রলোক একটু অবাক হলেন। তারপর রেইনকোটটা খুলে রেখে সোফায় বসলেন। পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে বললেন, আপনার চোখ তো দেখছি এক্স-রে মেশিনের মতো। আমার নাম প্রতাপ নারায়ণ সিংহ। আমি দেওঘরের কাছে রক্তগজ স্টেটের বর্তমান মালিক। আমি এসেছি এক অদ্ভুত রহস্যের সুরাহা চাইতে, যা আমার বংশকে শেষ করে দিচ্ছে। আমরা তিনজনই কৌতূহলী হয়ে উঠলাম। সত্যবতী পাশের মোড়াটাতে বসে পড়ল। প্রতাপবাবু বলতে শুরু করলেন, রক্তগণ নামটা আমাদের দেওয়া নয়, লোকেদের দেওয়া। আমাদের দুর্গের আসল নাম ছিল আনন্দমহল, কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে আমার প্রপিতামহ এক তান্ত্রিকের অভিশাপে এই দুর্গের নাম পাল্টে যায়। সেই তান্ত্রিককে নাকি চুরির অপবাদে জীবন্ত দেওয়াল চাপা দেওয়া হয়েছিল। মরার আগে সে বলে গিয়েছিল, আমার রক্ত শুকোবে না যতদিন না এই অন্যায়ের বিচার হবে। ততদিন এই দুর্গের দেওয়ালে রক্তের দাগ ফুটে উঠবে। আমি বললাম, প্রতাপবাবু, আমার যা মনে হচ্ছে এটা তো অনেক
পুরনো গাল গল্প। এ তো সব পুরনো জমিদারদের বাড়িতেই থাকে। প্রতাপবাবু মাথা নাড়লেন। আমিও তাই জানতাম অজিত বাবু, কিন্তু গত অমাবস্যা থেকে ব্যাপারটা অন্য মোড় নিয়েছে। দুর্গের পশ্চিম দিকে যে ঘরে ওই ঘটনাটা ঘটেছিল বলে শোনা যায়, সেই ঘরটা তালাবন্ধই থাকে, কিন্তু গত 7 দিন ধরে রোজ সকালে ওই ঘরের দরজার বাইরে আমরা টাটকা রক্তের দাগ দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, কাল রাতে আমার মেয়ে নন্দিনী ওই ঘরের ভেতর থেকে এক অমানুষিক কান্নার আওয়াজ শুনতে পেয়েছে, অথচ চাবি আমার কাছে। ডুপ্লিকেট চাবি কারোর কাছে নেই। রক্তটা কি মানুষের? হ্যাঁ, আমি ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়েছি, মানুষের ও পজিটিভ রক্ত। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? আমার ছোট ভাই, যে কিনা এসব কুসংস্কারে বিশ্বাস করতো না, সে আজ সকালে বিছানায় অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। তার বালিশের নিচে পাওয়া গেছে রক্ত মাখা একটা চিরকুট, যাতে লেখা শোধ। সত্যবতী আটকে উঠল। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, প্রতাপবাবু, কেসটা নো ডাউট ইন্টারেস্টিং, কিন্তু বুঝতেই তো পারছেন আমার স্ত্রীর শরীরটা এখন বিশেষ ভালো নয়। ওকে একা রেখে কলকাতা ছাড়া আমার পক্ষে এই মুহূর্তে একটু মুশকিল। মিস্টার বক্সি, আমার মেয়ে নন্দিনীও আপনার স্ত্রীর মতোই সন্তান সম্ভবা। সে ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আপনি যদি না যান, হয়তো আমার বংশের বাতিটা নিভে যাবে। এই কথা শুনে সত্যবতী আর চুপ থাকতে পারল না। সে ব্যোমকেশের হাত ধরে বলল, শোনো না, বলছি ওই মেয়েটার কথাটা একবার ভাবো। আর আমাকে নিয়ে চিন্তা নেই, দেওঘরের হাওয়া তো ভালোই, আমিও যাব তোমার সঙ্গে, আর অজিতবাবুও তো থাকবেন। তুমি আর না করো না লক্ষ্মীটি। ব্যোমকেশ সত্যবতীর চোখের দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবল, তারপর প্রতাপবাবুর দিকে ফিরে বলল, বেশ, আমরা যাব, তবে শর্ত একটাই, দুর্গে গিয়ে আমরা আমার নিজের নিয়মে চলবো, কেউ তাতে বাধা দিতে পারবে না। রাজি? আপনি যা বলবেন ব্যোমকেশ বাবু। তাহলে তো শুভস্য শীঘ্রম। হাওড়া স্টেশন থেকে আমরা যখন ট্রেনে চাপলাম তখন রাত 10টা। ফার্স্ট ক্লাস কোপে আমরা 3 জন। সত্যবতী জানলার ধারের সিটটা দখল করেছে। তার কোলে এক বাক্স কমলালেবু আর কিছু আচারের বয়াম। গর্ভাবস্থায় তার এই দুটো জিনিসের প্রতি আসক্তি বেড়েছে। ব্যোমকেশ উপরে বার্থে শুয়ে একটা ইংরেজি থ্রিলার পড়ছে, আর আমি নিচের বার্থে বসে ডায়েরি লিখছি। ট্রেনের চাকার ছন্দে এক ঘেয়েমি আছে, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। প্রতাপবাবুর মুখে শোনা সেই রক্তকরের কাহিনী আমাকে বারবার ভাবিয়ে তুলছে। দেওয়াল থেকে রক্ত বেরোচ্ছে, এই কি কোনো রাসায়নিক কারসাজি, নাকি সত্যি কোনো অতিপ্রাকৃত ঘটনা? মাঝরাতে একবার ঘুম ভাঙল। দেখি ব্যোমকেশ জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। যাদের আলোয় তাকে চিন্তিত মনে হলো। আমি ফিস ফিস করে বললাম, ব্যোমকেশ, কি ভাবছো? ভাবছি ওই রক্তের কথা। মানুষের শরীর থেকে রক্ত বের হলে তা জমাট বাঁধতে সময় নেয় 3 থেকে 5 মিনিট, অথচ প্রতাপবাবু বললেন তারা সকালে টাটকা রক্ত দেখেছেন। তার মানে কেউ ভোরবেলায় ওই রক্তটা সেখানে দিয়ে আসছে, কিন্তু তালাবন্ধ ঘরের বাইরে
রক্ত এলো কি করে, যদি না ভেতরের কেউ জড়িত থাকে? সে তুমি ওখানে গিয়েও ভাবতে পারবে। একটা একটা সিগারেট ধরাবে নাকি? এই, তুমি এত স্বার্থপর কেন বলো তো? যা বাবা, আমি আবার কি করলাম? কি করলে মানে? দেখছো সত্য ঘুমোচ্ছে, তোমার এর মধ্যে সিগারেটটাই আগে মাথায় এলো। ঠিক আছে, দিও না তবে সিগারেট। আমি আবার তাহলে ঘুমোতে গেলাম, ঠিক আছে? শুভরাত্রি বন্ধু। এই অজিত, অজিত, আবার কি হলো? চাদর টানছো কেন? চাদর টানছো কেন? অনেক কিছুই বোঝো না, 2 বছরের খুকু। চলো সিগারেট খেয়ে আসি। এই যে তুমি বললে সিগারেট খাবে না, বউটা নিয়ে বলে সমস্যা হবে। তা আমি কখন বললাম যে এখানে খাবো? চলো দরজার মুখে। আমার ঘুম দেখলে তোমার মাথায় বাজ পড়ে। চলো। পরদিন দুপুরে আমরা জসিডি স্টেশনে নামলাম। সেখান থেকে প্রতাপবাবুর পাঠানো বিশাল এক ভিনটেজ গাড়ি আমাদের নিয়ে চলল রক্তগড়ের দিকে। রাস্তাটা ক্রমশই চড়াই উতরাই পাথরের পথে পরিণত হলো। দুপাশে ঘন শাল আর মহুয়ার জঙ্গল, মাঝে মাঝে আদিবাসী গ্রাম চোখে পড়ছে। বাতাসে একটা বুনো গন্ধ আছে এখানে, যা শহরের ধুলো ধোয়া ভরা ফুসফুসকে আরাম দেয়। সত্যবতী তো আনন্দে আত্মহারা, সে বারবার বলছে, আহ, কি শান্তি! অজিতবাবু দেখুন, ওই দূরে পাহাড়টা কেমন নীল দেখাচ্ছে, দেখুন। যা বলেছ বৌঠান, একেবারে তোমার বরের বিপরীত। বেশি কথা বলো না, পরের গল্প আমি লিখবো। পাহাড়ের মধ্যে অজিতের লাশ, কেমন হবে? কি অলক্ষণে কথা এসব, হ্যাঁ? বৌঠান, এইরকম অলক্ষণে কথা তো ব্যোমকেশ আমাকে দিনের 1,00,000 শোনায়। গাড়ি যখন দুর্গের কাছাকাছি পৌঁছালো তখন সূর্য ডুবছে। পরন্ত বিকেলের লাল আলোয় বিশাল এক পাথরের স্তূপের মতো দাঁড়িয়ে আছে রক্তগড়। দুর্গের চেহারা দেখলেই বুকের ভেতরটা ছমছম করে ওঠে। কালো পাথরের তৈরি প্রাচীন স্থাপত্য, জায়গায় জায়গায় ফাটল ধরেছে, তাতে গজিয়েছে অশ্বত্থ গাছ। গাড়ি থেকে নামতে আমাদের স্বাগত জানালেন প্রতাপবাবুর দেওয়ান হিমাংশুবাবু। লোকটির বয়স 60-এর কোঠায়, চোখে মোটা লেন্সের চশমা, আর হাঁটার সময় সামান্য খুঁড়িয়ে চলেন। আরে আসুন আসুন, রাজামশাই আপনাদের জন্যই অপেক্ষা করছেন। তবে তিনি একটু ইতস্তত করলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হিমাংশুবাবু গলা নামিয়ে বললেন, দুর্গের পরিস্থিতি আজ সকাল থেকে আরো খারাপ হয়েছে। ছোট বৌমা মানে প্রতাপবাবুর ভাইয়ের স্ত্রী আজ দুপুরে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তিনি নাকি দোতলার বারান্দায় কোনো এক ছায়া মূর্তিকে দেখেছেন। আমরা ভেতরে ঢুকলাম। দুর্গের ভেতরটা গোলক ধাঁধার মতো, লম্বা লম্বা করিডোর, দেওয়ালে পুরনো তলোয়ার আর হরিণের মাথা টাঙানো। আলো আঁধারি পরিবেশে মনে হয় দেওয়ালগুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে অতিথিশালায়। ঘরগুলো বেশ বড়, উঁচুতে ছাদ। এখানকার জায়গাটা না বড্ড গুমোট, মনে হচ্ছে বাতাসটাও এখানে ভয়ে ভয়ে চলে। ভয় পেও না সত্য, যেখানে অন্ধকার বেশি সেখানেই সত্যের আলো জ্বালাতে সুবিধে হয়। এ কি কি করছো? ছাড়ো! আরে কেউ চলে আসবে, আরে অজিতবাবু চলে আসবে, ছাড়ো! আরে ছাড়ো তো তোমার অজিত বাবুকে। এই, আমাদের বাবুটার আসতে আর কত অপেক্ষায় থাকতে হবে গো? এখনো 8 মাস 10 দিন। আচ্ছা ব্যোমকেশ,
আহ অজিত, তুমি এমন অসময়ে সময় কি করে সময় করে আসো, একটু বলবে আমায়? আমি চায়ের ব্যবস্থা করে আসছি। একটা বিয়ে করতে কি হয় তোমার? আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা কিসের? কারণ বিয়ের পর যখন তুমি ভালোবেসে গল্প লিখতে যাবে, তখন তোমার কলমটা আমি ভাঙবো। ধুর, তুমি আবার কোথায় চললে? জাহান্নামে যাবে। না, তোমার মতো চরিত্রহীন হওয়ার ইচ্ছা নেই আমার। একটু পরেই আমরা মূল বৈঠকখানায় গেলাম। সেখানে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আলাপ হলো। এক, প্রতাপ নারায়ণ সিংহ, যাকে আমরা আগেই চিনি, তিনি বেশ বিচলিত। দুই, সমরেশ, প্রতাপ বাবুর ছোট ভাই, যিনি অসুস্থ, এখন একটু সুস্থ, তবে চোখ দুটো বসে গেছে। তিনি আমাদের দেখেও বিশেষ কথা বললেন না। তিন, দময়ন্তী অর্থাৎ নন্দিনী, প্রতাপ বাবুর মেয়ে, গর্ভাবস্থার কারণে তাকে খুব দুর্বল দেখাচ্ছে। সত্যবতীকে দেখে সে একটু ম্লান হাসল। দুজনের মধ্যে একটা সহমর্মিতার সম্পর্ক যেন নিমেষেই তৈরি হয়ে গেল। চার, ডক্টর ভাদুরী, পারিবারিক চিকিৎসক, রোগা, লম্বা আর চোখের মণিগুলো সাপের মতো স্থির। ভদ্রলোককে আমার প্রথম দেখাতেই ভালো লাগলো না। চায়ের টেবিলে বসতেই ডক্টর ভাদুরী ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার বক্সি, আপনারা কি সত্যি মনে করেন এসব ডিটেকটিভগিরি দিয়ে প্রেতাত্মাকে আটকানো যাবে? এবারই নিট কাট পাথরে পাপ মিশে আছে। ব্যোমকেশ চায়ে চুমুক দিয়ে শান্ত গলায় বলল, ডাক্তারবাবু, পাপ তো মানুষই করে, প্রেতাত্মা পাপ করতে পারে না। আর যেখানে মানুষের হাত আছে সেখানে বিজ্ঞানের প্রবেশাধিকারও আছে। আমি ভূত ধরতে আসিনি, আমি এসেছি মানুষের তৈরি ভূতের মুখোশ খুলতে। ঠিক সেই সময় এক চাকর হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। তার হাতে একটা রূপোর থালা, যা কাঁপছে। সে তোতলাতে তোতলাতে বলল, হুজুর, হুজুর, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। পশ্চিম মহলের দরজায় আমার। আমরা সবাই উঠে দাঁড়ালাম। প্রতাপবাবু বললেন, আবার কি? রক্ত? চাকরটি মাথা নেড়ে বলল, না হুজুর, না, না হুজুর, না, এবার রক্ত নয়। দরজার গায়ে কেউ লাল মাটি দিয়ে একটা মানুষের ছবি আঁকছে। আর তার গলার কাছে একটা তরোয়াল বসানো। চলুন, দেরি করা চলবে না। অজিত, টর্চটা নাও। আর সত্য, তুমি দময়ন্তীর মানে নন্দিনীর সাথে এখানেই থাকো, খবরদার ওদিকে যাবে না। আমরা দ্রুত পায়ে পশ্চিম মহলের দিকে এগোলাম। করিডোর দিয়ে যাওয়ার সময় মনে হলো দেওয়ালের আড়াল থেকে কেউ যেন আমাদের উপর নজর রাখছে। এই প্রাচীন দুর্গের প্রতিটি ছায়ায় যেন লুকিয়ে আছে এক অজানা বিপদ। আর আমরা সেই বিপদের ঠিক মাঝখানের কেন্দ্রের দিকে এগিয়ে চলেছি। প্রতাপবাবুর দেওয়ান হিমাংশু বাবুর হাত থেকে হ্যারিকেনটা নিয়ে আমরা যখন পশ্চিম মহলের বারান্দায় পা দিলাম, তখন বাইরের ঝোড়ো হাওয়ার দাপটটা যেন আরও বেড়ে গেছে। পুরনো মহলের এই দিকটা বিদ্যুতের সংযোগ নেই। হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোয় দীর্ঘ করিডোরটাকে মনে হচ্ছে এক আদিম গুহা, যার দেওয়ালে নাচছে আমাদেরই দীর্ঘাকার ছায়া। বাতাসে শো শো শব্দের সঙ্গে মিশে আছে বাদুড়ের ডানার ঝাপটানি, যা পরিবেশটাকে করে তুলেছে হাড়হিম করা। আমরা দৌড়ে সেই নির্দিষ্ট ঘরের সামনে পৌঁছালাম। ঘরটির দরজা বিশাল, সেগুন কাঠের তৈরি, যার গায়ে পিতলের কারুকাজ কালচে হয়ে গেছে। কিন্তু আমাদের নজর সেদিকে গেল না। আমাদের দৃষ্টি আটকে গেল দরজার ঠিক মাঝখানে। চাকরটি ভুল বলেনি। দরজার গায়ে লাল মাটি বা ওই জাতীয় কিছু দিয়ে আঁকা হয়েছে একটি অদ্ভুত মানুষের অবয়ব। ছবিটা কাঁচা হাতের তৈরি, কিন্তু তার
ভাবভঙ্গি পৈশাচিক, আর সেই আঁকা মানুষটির গলার কাছে গেঁথে আছে একটি আসল চকচকে ছোরা। ছোরাটা এতটাই জোরে গাঁথা হয়েছে যে কাঠের গভীরে ঢুকে একেবারে আটকে গেছে। প্রতাপবাবু ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। তার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। এ এ তো এ তো আমার ঠাকুরদার আমলের ছোড়া, কিন্তু সেটা তো অস্ত্রাগারে থাকে, আর অস্ত্রাগারে চাবি দেওয়া থাকে। এখানে এলো কি করে? ব্যোমকেশ এগিয়ে গেল। তার হাতের হ্যারিকেনটা তুলে ধরে সে খুব কাছ থেকে ছবিটা আর ছোরাটা পরীক্ষা করতে লাগলো। আমি লক্ষ্য করলাম ব্যোমকেশের চোয়াল শক্ত হয়ে গেছে, কপালের শিরা দপ দপ করছে। সে পকেট থেকে রুমাল বার করে খুব সাবধানে ছোরার বারটা যেন ধরে টান দিল। বেশ খানিকটা কসরতের পর ছোরাটা বেরিয়ে এলো। ফলায় লেগে আছে কাঠের গুঁড়ো, কিন্তু কোনো রক্ত নেই। প্রতাপবাবু কাঁপা কাঁপা হাতে পকেট থেকে এক গুচ্ছ চাবি বার করলেন। চাবিটা মরচে ধরা তালায় ঢোকাতে গিয়ে তার হাত এতটাই কাঁপছিল যে হিমাংশু বাবুকে সাহায্য করতে হলো। এক বিশ্রী শব্দ করে তালাটা খুলল। তারপর ব্যোমকেশ ধাক্কা দিল দরজায়। 100 বছর ধরে বন্ধ থাকা ঘরের দরজা খোলার সেই শব্দে মনে হলো যেন কোনো ঘুমন্ত পিশাচ হাই তুলল। এক ঝলক ভ্যাপসা বাতাস, ধুলো আর মাকড়সার জালের গন্ধ আমাদের নাকে এসে ধাক্কা দিল। ব্যোমকেশ হ্যারিকেনটা উঁচিয়ে ঘরের ভেতরে ঢুকলো। আমরা তার পেছনে। ঘরটা বেশ বড়। আসবাবপত্র যা আছে তা বলতে একটা পলঙ্ক, কয়েকটা কাঠের সিন্দুক, সবই ধুলোর পুরো আস্তরণে ঢাকা। মেঝের কার্পেটটা জীর্ণ হয়ে গেছে। ব্যোমকেশ মেঝের দিকে টর্চ ফেলল। ধুলোর উপর কোনো পায়ের ছাপ নেই। জানলাগুলোও ভেতর থেকে ভারী কাঠের বিম দিয়ে আটকানো। কোথাও কোনো ফাটল নেই যেখান দিয়ে একটা ইঁদুর গলতে পারে। হঠাৎ ব্যোমকেশ থমকে দাঁড়ালো। সে নাকটা উঁচু করে বাতাসে গন্ধ শুকতে লাগলো। অজিত, গন্ধটা পাচ্ছ? আমিও চেষ্টা করলাম। ধুলো আর ভ্যাপসা গন্ধের আড়ালে খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট একটা গন্ধ নাকে এলো। আমি অবাক হয়ে বললাম, এটা তো ধুনো আর কপুরের গন্ধ, আর সাথে মনে হচ্ছে বাসি ফুলের গন্ধ। ব্যোমকেশ মেঝের এক কোণে এগিয়ে গেল। সেখানে একটা ভাঙা ফুলদানি পড়ে আছে। সেটার পাশে সামান্য একটু ছাই। আচ্ছা প্রতাপবাবু, এই ঘর তো 100 বছর ধরে বন্ধ, তাই তো? তাহলে এই সদ্য পোড়া ধুনোর গন্ধ আর এই ছাই এলো কোথা থেকে? প্রেতাত্মা কি আজকাল পূজা আচ্ছা করছে? ডক্টর ভাদুরী, যিনি এতক্ষণ চুপ করে পেছনে দাঁড়িয়েছিলেন, এবার তিনি কথা বললেন। তার গলায় প্রচ্ছন্ন বিদ্রুপ। মিস্টার বক্সি, আপনারা শহরের লোক, জানেন না যে কিছু শক্তি আছে যা দেওয়াল ভেদ করে যাতায়াত করতে পারে। গন্ধটা হয়তো সেই অতৃপ্ত তান্ত্রিকের উপস্থিতির প্রমাণ। ডাক্তারবাবু, দেওয়াল ভেদ করতে পারে একমাত্র বাতাস আর শব্দ, শরীরই কোনো সত্তা নয়। আর গন্ধটা শরীরী বস্তুরই হয়। কেউ এই ঘরে ঢুকেছিল এবং সে মানুষ। ব্যোমকেশ টর্চটা এবার ছাদের দিকে ঘোরালো। অনেক উঁচুতে কড়িকাঠ, সেখানে ঘুলগুলির মতো একটা ফোকর যা লোহার জালি দিয়ে বন্ধ। ব্যোমকেশ দেখল জালির একটা কোণ সামান্য আলগা। সে বিড়বিড় করে বলল, পথ কঠিন কিন্তু অসম্ভব নয়। তবে যে ঢুকেছিল সে সাধারণ চোর নয়, সে জিমন্যাস্টের মতন দক্ষ। ঘর থেকে বেরোনোর সময় ব্যোমকেশের মুখে এক অদ্ভুত হাসি। সে আমার কানে কানে বলল, অজিত, ভূত কখনো ছোঁড়া মারে না, আর ভূত কখনো ভুল করে ধুনো ছাই ফেলে রেখে যায় না। শত্রু ঘরেই আছে।
সেদিন রাতে দুর্গের পরিবেশটা যেন আরো থমথমে হয়ে উঠল। বাইরের বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশের মেঘ এখনো কাটেনি। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে মরা চাঁদের আলো উকি দিচ্ছে, তাতে দুর্গের ভাঙা মিনারগুলোকে কঙ্কালের মতো দেখাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা আমাদের ঘরে ফিরলাম। সত্যবতী জেগেই ছিল, তার চোখে মুখে উৎকণ্ঠা। নন্দিনীকে সে নিজের ঘরে শুইয়ে দিয়ে এসেছে। ওগো, একটা কথা বলবো? তোমরা যখন পশ্চিম মহলে ছিলে তখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম নিচের বাগানের ওই পুরনো কুয়োটার পাশ দিয়ে কেউ একজন হেঁটে গেল। তার গায়ে আপাদমস্তক কালো আলখাল্লা ঢাকা ছিল। কোন দিকে গেল? মন্দিরটার দিকে। আর জানো, লোকটার হাঁটাখানা না খুব অদ্ভুত, যেন পাটা টেনে টেনে হাঁটছে। পা টেনে? হিমাংশুবাবু তো খুঁড়িয়ে হাঁটেন, কিন্তু তিনি তো আমাদের সাথেই ছিলেন। তাহলে কি অন্য কেউ? সমরেশবাবু? সমরেশবাবু অসুস্থ, তার পক্ষে এত রাত্রে বাইরে বেরোনো কঠিন। অজিত, টর্চটার রিভলভারটা নাও তো। সত্য, তুমি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দাও। আমরা না ফেরা পর্যন্ত কারুর ডাকে দরজা খুলবে না, বুঝেছ? সাবধানে প্লিজ, লক্ষ্মীটি। সত্যবতী আমার দিকে তাকিয়ে বলল, ওনাকে দেখবেন, উনি তো ঝোঁকের মাথায় বাঘের গুয়াতেও পারলে ঢুকে পড়ে। আমি আর ব্যোমকেশ নিঃশব্দে নিচে নেমে এলাম। দুর্গের পেছনের দিকটা জঙ্গলে ঢাকা। ভিজে মাটির গন্ধে বাতাস ভারী। ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা সাবধানে বাগানের পথ ধরে মন্দিরের দিকে এগোলাম। মন্দিরটা শিবের, বহু পুরনো। ভিতরে কোনো বিগ্রহ নেই, শুধু একটা ভাঙা শিবলিঙ্গ। মন্দিরের দরজাটা আধ খোলা। ব্যোমকেশ ইশারায় আমাকে থামতে বলল। আমরা একটা বড় চাপা গাছের আড়ালে দাঁড়ালাম। মন্দিরের ভেতর থেকে একটা ক্ষীণ আলোর রেখা বেরিয়ে আসছে, আর শোনা যাচ্ছে ফিস ফিস করে কথা বলা শব্দ। দুজন মানুষ কথা বলছে। আর কতদিন? পুলিশ আসতে পারে। ওই ডিটেকটিভ লোকটা বড্ড ধুরন্ধর। চুপ কর মূর্খ। আর মাত্র 2 দিন, অমাবস্যা কাটলেই কাজ শেষ। ওই লাল খাতাটা পেলেই আমরা এখান থেকে চলে যাব। 2 দিন ভয় দেখিয়ে যা। গলার স্বরগুলো খুব চেনা মনে হলো, কিন্তু ঠিক ধরতে পারলাম না। ব্যোমকেশ আমাকে বলল, অজিত, আমি পেছনের দিক দিয়ে ঘিরব, তুমি এখানে থেকে টর্চ মারবে, ঠিক আছে? পরিকল্পনা মতো আমি পা টিপে টিপে দরজার সামনে গিয়ে হঠাৎ টর্চ মারলাম। এই, কে ওখানে? আলোর ঝলকানিতে দেখলাম দুজন ছায়ামূর্তি, তাদের মুখ কালো কাপড়ে ঢাকা। তারা আমাদের দেখেই উল্টো দিকের ভাঙা দেওয়াল টপকে দৌড় দিল। ব্যোমকেশ চিৎকার করে উঠল, পালাতে দিও না অজিত। ব্যোমকেশ ঝাঁপিয়ে পড়লো একজনের উপর। ধস্তাধস্তি শুরু হলো। লোকটা অসম্ভব শক্তিশালী। সে এক ঝটকায় ব্যোমকেশকে ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে জঙ্গলে মিশে গেল। আমি গুলি চালালাম, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। দ্বিতীয় জনও পালিয়েছে। ব্যোমকেশ মাটি থেকে উঠতে যাচ্ছিল, হঠাৎ শো করে একটা শব্দ হলো। একটা তীর এসে বিঁধল ব্যোমকেশের ঠিক পাশের গাছের গুড়িতে। আর একটু হলেই ওটা ব্যোমকেশের বুক ফুঁড়ে দিত। ব্যোমকেশ তীরের ডগাটা পরীক্ষা করে বলল, সর্বনাশ অজিত, এটা সাধারণ তীর নয়, এর ডগায় অ্যাকোনাইটের বিষ মাখানো। আদিবাসীরাই একমাত্র এটা ব্যবহার করে, কিন্তু এই আধুনিক যুগে অ্যাকোনাইট বিষ একমাত্র কোনো ডাক্তার বা রাসায়নিকবিদের কাছেই থাকা সম্ভব। ডাক্তার ভাদুড়ি? হয়তো, অথবা অন্য কেউ যে চিকিৎসা শাস্ত্র খুব ভালো করে জানে। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল অজিত, এরা আমাদের ভয় দেখাচ্ছিল না, এরা আমাদের মারতেই চেয়েছিল। লাল খাতা, এই শব্দটা মনে রেখো। এই খাতার মধ্যে লুকিয়ে আছে আসল রহস্য।
আমরা যখন ঘরে ফিরলাম তখন রাত 3টে। আমাদের জামা কাপড় কাদায় মাখামাখি। সত্যবতী জেগেই ছিল। আমাদের অবস্থা দেখে সে আঁতকে উঠল। ব্যোমকেশ তাকে বলল, কিচ্ছু হয়নি সত্য, শুধু একটু শিকার হাতছাড়া হলো, এই যা। তবে বাঘের গায়ের গন্ধটা পেয়ে গেছি, বুঝলে। ব্যোমকেশ জামা বদলাতে বদলাতে পকেট থেকে একটা ছোট্ট জিনিস বার করলো। ধস্তাধস্তির সময় সে এটা ওই লোকটার পকেট থেকে ছিঁড়ে এনেছে। জিনিসটা একটা বোতাম, সোনার বোতাম, আর তাতে খোদাই করা আছে একটা অদ্ভুত চিহ্ন। একটা সাপ নিজের লেজ গিলছে। অজিত, কাল সকালেই আমাদের এই বোতামের মালিককে খুঁজে বের করতে হবে। আর আমার সন্দেহ যদি ঠিক হয়, তবে এই দুর্গের নিচে এমন কিছু গোপন কুঠির আছে যার খবর প্রতাপবাবুও জানেন না। বাইরে তখন আবার মেঘ ডাকতে শুরু করেছে। রক্তকরের রহস্য এবার জমে উঠেছে, আর মৃত্যু ওত পেতে আছে প্রতিটা দরজার আড়ালে। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে নয়, বরং এক গভীর নিস্তব্ধতায়। পাহাড়ি দেশে বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলে যে ধবধবে সাদা কুয়াশা উপত্যকাকে গ্রাস করে, আজ রক্তকর সেই কুয়াশার চাদরে মোড়া। জানলা দিয়ে বাইরের দিকে তাকালে হাত তিনেক দূরের জিনিসও ঠাহর করা দেয়। মনে হচ্ছে দুর্গটা যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে শূন্যে ভাসছে। আমি বিছানা ছেড়ে উঠে দেখি ব্যোমকেশ আগেই স্নান সেরে তৈরি। তার পরনে ধুতি আর পাঞ্জাবি, গায়ে একটা হালকা চাদর জড়ানো। সে জানলার ধারে দাঁড়িয়ে কাল রাতে পাওয়া সেই সোনার বোতামটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করছে। তার কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছে। আমি হাই তুলতে তুলতে বললাম, কি হে সত্যান্বেষী, ওই একরত্তি বোতামে কি মহাভারত লেখা আছে? ব্যোমকেশ ম্যাগনিফাইং গ্লাসটা নামিয়ে আমার দিকে ফিরল। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। মহাভারতে না থাকলেও রামায়ণের বিভীষণের হদিশ হয়তো এতেই আছে অজিত, ভালো করে দেখো। সে বোতামটা আমার হাতে দিল। খাঁটি কিনি সোনার বোতাম, তার উপর খুব সূক্ষ্ম কারুকাজ। একটা সাপ নিজের লেজ নিজেই গিলছে, বৃত্তাকার সাপ। একে বলে ঔরবরস। গ্রিক বা মিশরীয় পুরাণে এর অর্থ অনন্ত জীবন বা পুনর্জন্ম। কিন্তু এই দুর্গের ইতিহাসে এই চিহ্নের একটা বিশেষ অর্থ আছে। কাল রাতে লাইব্রেরির বই ঘাঁটতে ঘাঁটতে দেখেছি যে তান্ত্রিককে দেওয়ালে চাপা দেওয়া হয়েছিল তিনি ছিলেন নাগ উপাসক। এই চিহ্নটা ছিল তার ব্যক্তিগত শিলমোহর। তার মানে 100 বছর আগের তান্ত্রিকের জামার বোতাম কাল রাতে ওই গুন্ডার পকেটে এলো কি করে? সেটাই তো প্রশ্ন। হয় ওই গুন্ডা তান্ত্রিকে কোনো পুরনো পোশাক গায়ে দিয়েছিল, নয়তো এই চিহ্ন এখন কোনো গুপ্ত সংকেত প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। চলো নিচে যাওয়া যাক। আজ ব্রেকফাস্ট টেবিলে এই বোতামটা আমি টোপ হিসেবে ব্যবহার করব। খাবার ঘরটি বিশাল। মাঝখানে লম্বাকার মেহগনি কাঠের টেবিল, তাতে নানা রকম খাবার সাজানো। লুচি, আলুর দম, পাহাড়ি মধু আর ধোয়া ওঠা কফি। কিন্তু খাওয়ার চেয়ে থমথমে ভাবটাই বেশি। প্রতাপবাবু চিন্তিত মুখে বসে আছেন। তার ভাই সমরেশবাবু আজ উপস্থিত, কিন্তু তার দৃষ্টি আনমনা। দময়ন্তী অর্থাৎ নন্দিনীর স্বামী প্রবালবাবু কাঁটা চামচ দিয়ে অমলেটে খোঁচা মারছেন, কিন্তু খাচ্ছেন না। আর ডক্টর ভাদুরী এক মনে কফিতে চিনি মেশাচ্ছেন। সত্যবতী ও নন্দিনী একপাশে বসে আছে। আমরা বসতেই প্রতাপবাবু উদ্গ্রীব হয়ে বললেন, মিস্টার বক্সি, কাল রাতে নাকি আপনারা বাগানের দিকে গিয়েছিলেন, কোনো সূত্র পেলেন?
ব্যোমকেশ একটা টোস্ট হাতে নিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, সূত্র বিশেষ কিছুই নয়, তবে কাল রাতে আমাদের ওপর হামলা হয়েছিল। কেউ একজন একোনাইট বিষ মাখানো তীর ছুঁড়েছিল আমার দিকে। সবার হাত থেমে গেল, চামচ পড়ে যাওয়ার শব্দ হলো। আমি লক্ষ্য করলাম ডক্টর ভাদুরীর হাতটা মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন। প্রতাপবাবু আঁতকে উঠলেন। বলেন কি? আমার অতিথির ওপর প্রাণঘাতী হামলা? আমি মানতে পারছি না। ব্যোমকেশ পকেট থেকে সে সোনার বোতামটা বার করে সশব্দে টেবিলের উপর রাখলো। তবে যে হামলা করেছিল সে একটা ভুল করেছে। তার জামা থেকে এই বোতামটা ছিঁড়ে আমার হাতে রয়ে গেছে। প্রতাপবাবু, এই বোতাম বা এই চিহ্ন কি আপনাদের পরিবারের কারুর পরিচিত? একটু দেখুন তো। টেবিলের উপর যেন বাজ পড়ল। বোতামটার দিকে তাকিয়ে সমরেশ বাবুর মুখ ছাইবর্ণ হয়ে গেল। প্রবালবাবু জল খেতে গিয়ে গ্লাসে বিষম খেলেন, আর ডক্টর ভাদুরী চশমার ভাগ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বোতামটা দেখতে লাগলেন। প্রতাপবাবু বোতামটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বললেন, এ তো ছোট কাকার, মানে সেই তান্ত্রিক ভৈরব নারায়ণের জামার বোতাম। কিন্তু ওর সব জিনিসপত্র তো কবে পুড়িয়ে ফেলা হয়েছিল। এটাই লোক থেকে। পুড়িয়ে ফেলা হয়নি প্রতাপবাবু, কেউ একজন সেগুলো সযত্নে রেখে দিয়েছে এবং ব্যবহারও করছে। আপনাদের মধ্যে কেউ একজন সেই লাল খাতা খুঁজছে, তাই না? লাল খাতা শব্দটা শোনা মাত্র প্রবালবাবু চেঁচিয়ে উঠলেন, আমি কিছু জানি না। বিশ্বাস করুন, আমি ঋণের দায়ে জর্জরিত হতে পারি, কিন্তু আমি খুনি নই। সবাই অবাক হয়ে প্রবালবাবুর দিকে তাকালো। ব্যোমকেশ মুচকি হেসে বলল, আমি তো আপনার নাম করিনি প্রবালবাবু। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। প্রবাদটা মনে পড়ে গেল, তাই না? ঠিক সেই সময় সত্যবতী হঠাৎ বলে উঠল, আপনারা লক্ষ্য করেছেন এই বোতামে যে সাপের ছবি আছে, ঠিক একই রকম একটা উল্কি কিন্তু আমি মালির হাতে দেখেছিলাম, ওর ডান হাতের কবজিতে। মালি? হিমাংশুবাবু, এক্ষুনি মালিকে ধরে আনুন। কিন্তু দেরি হয়ে গেছে। হিমাংশুবাবু খবর নিয়ে এলেন আজ সকাল থেকে মালি লাপাতা। তার ঘরে শুধু এক গাদা ছাই আর পোড়া কাগজের গন্ধ পাওয়া যাচ্ছে। পালাইনি অজিত, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ সে বেশি জেনে ফেলেছিল। খেলাটা এবার জমে উঠেছে অজিত। প্রাতরাশের পর ব্যোমকেশ আমাকে নিয়ে সোজাসুজি মাহফেজ খানা বা রেকর্ড রুমে ঢুকলো। ঘরটি দুর্গের একতলায়, স্যাঁতস্যাঁতে এবং ধুলো ভরা। হাজার হাজার পুরনো নথিপত্র, দলিল আর হিসেবের খাতা উই পোকার খাদ্যে পরিণত হয়েছে। অজিত, আমাদের খুঁজে বের করতে হবে সেই সময়ের ইতিহাস যেখানে ভৈরব নারায়ণকে হত্যা করা হয়েছিল। 1925 সাল। ভালো করে খোঁজো। আমরা মুখে রুমাল বেঁধে খুঁজতে শুরু করলাম। ধুলোর গন্ধে হাঁচি আসে বারবার। প্রায় ঘন্টা দুয়েক খোঁজার পর একটা লোহার সিন্দুকের পেছনে ধুলো মাখা একটা বালাম খাতা পাওয়া গেল। ব্যোমকেশ খাতাটা খুলে পাতা উল্টাতে লাগলো। হঠাৎ তার চোখ আটকে গেল। পেয়েছি অজিত, শোনো। 10ই অগ্রহায়ণ 1925, তৎকালীন রাজা প্রতাপবাবুর ঠাকুরদা লিখেছেন, আজ ভৈরবকে শাস্তি দেওয়া হইল। সে পারিবারিক রত্নভাণ্ডারের চাবি চুরি করিয়াছিল, কিন্তু চাবিটি সে কোথায় লুকাইছে তাহা মৃত্যুকালেও বলে যায় নাই। শুধু বলিয়াছে, রক্ত দিয়া পথ খুঁজিলে তবেই ধন মিলিবে। তার মানে ওই লাল খাতা আসলে রত্ন ভাণ্ডারের চাবির হদিশ? ঠিক তাই। আর সেই চাবি লুকোনো আছে এই দুর্গেরই কোনো গুপ্ত স্থানে। কিন্তু ভৈরব একা ছিল না, তার এক সাগরেদ ছিল। দলিল বলছে সেই সাগরেদ পালিয়ে যায়,
আমার বিশ্বাস এখন যারা উপদ্রব করছে তারা সেই সাগরেদেরই বংশধর। তারা ফিরে এসছে অজিত, সেই রত্নভাণ্ডারের লোভে। হঠাৎ আমার নজর পড়ল দেওয়ালের একটা অংশের দিকে। মাহফেজ খানার এই দেওয়ালটা কাঠের প্যানেল দিয়ে ঢাকা, কিন্তু একটা প্যানেলের রং বাকিগুলোর চেয়ে একটু আলাদা, সামান্য কালচে। আমি বললাম, ব্যোমকেশ, ওই কাঠটা দেখো। ব্যোমকেশ এগিয়ে গিয়ে কাঠটাতে টোকা দিল, ভাপা শব্দ। সাবাস অজিত, তোমার পর্যবেক্ষণ শক্তি বাড়ছে দেখছি। ব্যোমকেশ পকেট থেকে তার ছোট্ট ছুরিটা বার করে কাঠের প্যানেলের ফাঁকে ঢুকিয়ে চার দিল। একটু কসরত করতেই একটা খট করে শব্দ হলো, আর প্যানেলটা দরজার মতো খুলে গেল। ভেতরে মিশমিশে অন্ধকার এক সুড়ঙ্গ। সেখান থেকে বেরিয়ে আসছে পচা ভ্যাপসা গন্ধ, আর সেই পরিচিত ধুনোর গন্ধ। ব্যোমকেশ টর্চ জ্বালালো। পথ যখন পাওয়া গেছে, ওই সুড়ঙ্গ পশ্চিম মহলের সেই লাল ঘর পর্যন্ত গেছে। আমরা সুড়ঙ্গের ভেতরে ঢুকতে যাব এমন সময় পেছন থেকে একটা ছায়া পড়ল। বড্ড বেশি কৌতূহল ভালো নয় মিস্টার বক্সি। ঘুরে দেখি দরজায় দাঁড়িয়ে আছেন সমরেশবাবু, প্রতাপবাবুর অসুস্থ ভাই। কিন্তু এখন তাকে মোটেও অসুস্থ মনে হচ্ছে না। তার হাতে একটা পুরনো আমলের পিস্তল, আর চোখে উন্মাদের দৃষ্টি। সমরেশবাবু হাসলেন, তার হাসি বিকৃত। দাদা ভাবতো আমি পাগল, কিন্তু আমি জানতাম একদিন না একদিন ভৈরব দাদুর অভিশাপ সত্যি হবে। আমি তো রক্ত দিয়ে দেওয়ালে লিখতাম, আমি মালিকে দিয়ে ভয় দেখাতাম, কারণ ওই রত্নভাণ্ডার আমার, শুধু আমার। তাহলে নন্দিনীকে ভয় দেখানো আর আমার দিকে তীর ছোড়া সব আপনার কীর্তি? তীর আমি ছড়িনি, ওটা আমার এক সহকারী, সে এখন জঙ্গলে অপেক্ষা করছে। আপনারা আর এখান থেকে ফিরবেন না, এই সুড়ঙ্গই হবে আপনাদের মৃত্যুপুরী। সমরেশবাবু টিকারে চাপ দিতে যাবেন এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। পেছন থেকে একটা ভারী পিতলের ফুলদানি উড়ে এসে সাপটে লাগলো সমরেশবাবুর মাথায়। তিনি যন্ত্রণায় লুটিয়ে পড়লেন। পিস্তলটা ছিটকে গেল। দরজার আড়াল থেকে বেরিয়ে এলো সত্যবতী, তার পেছনে নন্দিনী। সত্যবতী হাঁপাচ্ছে, কিন্তু তার চোখে সাহসের আগুন। তোমাদের বলেছিলাম না সাবধানে থাকতে, তোমরা তো শুনলে না। শেষমেশে পোয়াতি মেয়ে মানুষকে আসতে হলো বাঁচাতে। সত্য সত্য সত্য, তুমি সত্যান্বেষীর মান রাখলে। তবে সমরেশবাবু একা নন, ওনার সহকারী কে সেটা এখনো জানা বাকি। আমরা সমরেশবাবুকে দড়ি দিয়ে বাঁধলাম, কিন্তু সুড়ঙ্গের রহস্য এখনো সমাধান হয়নি। সুড়ঙ্গের শেষ প্রান্তে কি আছে, আর সমরেশবাবুর সেই সহকারী বাকে জঙ্গলের আড়ালে কে লুকিয়ে আছে? রহস্যের সমাধান করতে আমাদের নামতে হবে সেই অন্ধকার সুড়ঙ্গে। সমরেশবাবুকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখে আমরা যখন সেই গুপ্ত দরজার সামনে দাঁড়ালাম, তখন বাইরের পৃথিবীর সাথে আমাদের সব সম্পর্ক যেন ছিন্ন হয়ে গেল। দেওয়ালের প্যানেল সরে গিয়ে যে গহ্বরটি বেরিয়ে এসেছে, তা যেন এক ক্ষুধার্ত অজগরের হা করা মুখ। সেখান থেকে বেরিয়ে আসছে এক অদ্ভুত ঠান্ডা বাতাস, যাতে মিশে আছে পচা ভ্যাপসা গন্ধ, চামচিকের বিষ্ঠার ঝাঁঝালো গন্ধ, আর সেই রহস্যময় ধুনোর সুবাস, যা মৃত্যু আর সাধনাকে এক সুতোয় বেঁধেছে। ব্যোমকেশ তার পকেট থেকে আবার টর্চটা বের করে ভালো করে জ্বালিয়ে নিল। তারপর আমার দিকে তাকিয়ে ম্লান হেসে বলল,
অজিত, দান্তের ইনফার্নো বা নরক দর্শনের কথা পড়েছ নিশ্চয়ই? হ্যাঁ, তা তো পড়েছি। আজ সশরীরে সেই অভিজ্ঞতা হতে চলেছে। তবে ভয় নেই, ভার্জিলের মতন আমি তোমার সঙ্গেই আছি। সত্যবতী জেদ ধরল সেও নিচে নামবে। ব্যোমকেশ প্রথমে আপত্তি করলেও সত্যবতীর চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। নন্দিনীকে সমরেশবাবুর পাহাড়ে রেখে হাতে একটা হ্যারিকেন দিয়ে আমরা তিনজন সেই অন্ধকারের পেটে পা বাড়ালাম। সাবধানে পা ফেলো সত্য। ভৈরব নারায়ণ তান্ত্রিক ছিলেন। এই সুড়ঙ্গ নিশ্চয়ই কোনো মারণ ফাঁদ পাতা আছে। ওই ওই দেখো। সত্যবতী আঙুল তুলে সুরঙ্গের মেঝের দিকে দেখাচ্ছে। ধুলোর উপর এক সারি পায়ের ছাপ। ছাপগুলো খুব স্পষ্ট এবং তাজা। কেউ একজন কিছুক্ষণ আগেই এই পথ দিয়ে গেছে। আর সেই ছাপের পাশে রয়েছে আরেকটা অদ্ভুত দাগ। কেউ যেন কোনো ভারী বস্তা বা কিছু টেনে নিয়ে গেছে। ব্যোমকেশ নিচু হয়ে দাগটা পরীক্ষা করে বলল, সমরেশবাবু একা ছিলেন না, তার সঙ্গী কেউ একজন এই পথ দিয়ে গেছে 100%। আর সে কিছু একটা সঙ্গে করে নিয়ে গেছে। হয়তো সেই লাল খাতা বা রত্ন ভাণ্ডারের কোনো অংশ। আমরা পায়ের ছাপ অনুসরণ করে এগোতে লাগলাম। সুড়ঙ্গটা ক্রমশ সরু হয়ে আসছে। বাতাসে অক্সিজেনের অভাব বোধ করছি। এমন সময় সামনে একটা বিশাল লোহার দরজা পথ আটকে দাঁড়ালো। দরজার গায়ে সেই উরোবরাস বা নিজের লেজ কেলা সাপের বিশাল এক তামার ফলক লাগানো। ব্যোমকেশ দরজার সামনে দাঁড়িয়ে বলল, এটাই সেই তান্ত্রিকের গোপন সাধন কক্ষ। কিন্তু দরজাটা খুলবো কি করে? কোনো ভালো তালা তো দেখছি না। সে ফলকটার উপর হাত বোলাতে লাগলো। হঠাৎ তার আঙুল সাপের চোখ দুটোর উপর গিয়ে থামল। সাপের চোখ দুটো চুনি পাথরের তৈরি। ব্যোমকেশ চাপ দিল, কোনো কাজ হলো না। তারপর সে সাপের লেজের দিকে নজর দিল। ব্যোমকেশ সাপের লেজটা ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোচড় দিল। একটা হাড়হীন করা কড়কড় শব্দ হলো, যেন কোনো যান্ত্রিক দানব জেগে উঠল। ভারী লোহার দরজাটা ধীরে ধীরে ভেতরের দিকে খুলে গেল। ভেতরে ঢুকতেই নাকে এলো সেই তীব্র ধুনো আর কর্পূরের গন্ধ। ঘরটা গোলাকার, মাঝখানে এক বিশাল যজ্ঞকুণ্ড, আর সেই কুণ্ডের পাশে একটা কঙ্কাল বসে আছে। কঙ্কালটার গায়ে গেরুয়া রঙের জীর্ণ বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, তার কোলের উপর রাখা একটি পিতলের বাক্স। ব্যোমকেশ এগিয়ে গিয়ে বাক্সটা তুলল। বাক্সটা তালা বন্ধ নয়। ডালা খুলতেই বেরিয়ে এলো এক লাল শালু কাপড়ে মোড়া একটি খাতা। সেই লাল খাতা। ব্যোমকেশ খাতাটা খুলে পড়তে শুরু করলো। হঠাৎ তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সর্বনাশ! আমরা ভুল ভেবেছিলাম অজিত। এটা রত্ন ভাণ্ডারের চাবি নয়, এটা একটা ফর্মুলা, এক মারাত্মক বিষ তৈরির ফর্মুলা, যা ভৈরব নারায়ণ আবিষ্কার করেছিলেন। এই বিষ যার শরীরে প্রবেশ করবে সে নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলবে, শুধু অন্যের হুকুম তামিল করবে। একে বলে জম্বি পয়জন। তার মানে সমরেশবাবু এই বিষ প্রয়োগ করেই কথা শেষ হলো না। ঘরের বাইরের অন্ধকার থেকে এক অট্ট হাসি ভেসে এলো। ঠিক ধরেছেন মিস্টার বক্সি, তবে একটু দেরি হয়ে গেল যে। হ্যাঁ, সুড়ঙ্গের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকৃতি ছায়ামূর্তি। তার হাতে একটা মশাল আর অন্য হাতে একটা চকচকে রিভলভার। মশালের আলোয় তার মুখটা দেখা গেল। ডক্টর ভাদুড়ি। ডক্টর ভাদুড়ির চোখ দুটো এখন আর শান্ত নয়। সেখানে লোভ আর উন্মাদনার আগুন জ্বলছে। তিনি হাসতে হাসতে বললেন, আপনারা ভাবলেন সমরেশ সব? সমরেশ তো আমার হাতের পুতুল। আসল খেলাটা আমিই খেলছি।
ভৈরব নারায়ণের এই ফর্মুলাটা পেলে আমি চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় রাজত্ব করব। আর প্রতাপ বাবুর সম্পত্তি, সেটা হবে আমার বোনাসের টাকা। তাই তো ভাবছিলাম, অ্যাকোনাইট বা এই ধরনের জটিল বিষ একমাত্র কোনো অভিজ্ঞ ডাক্তারই বানাতে পারেন। আর মালিকে সরিয়ে দেওয়া বা দময়ন্তীকে ভয় দেখানো সবই আপনার প্ল্যান, যাতে সবাই ভাবে এটা কোনো ভৌতিক কাণ্ড, তাই না? খুব বুদ্ধি আপনার, হ্যাঁ? কিন্তু এখন এই খাতাটা আমার দিকে ছুঁড়ে দিন, না হলে এই সুড়ঙ্গই হবে সত্যান্বেষীর সমাধি। ব্যোমকেশ খাতাটা নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। নেবেন তো বটেই, তবে একটা কথা ডাক্তারবাবু, আপনি বিষ বানাতে জানেন, কিন্তু মানুষের মন পড়তে জানেন না। মানে আপনি সমরেশবাবুকে ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু খেয়াল করেননি যে সমরেশবাবু আপনাকে বিশ্বাস করতেন না। এই দেখুন খাতায় শেষ পাতায় কি লেখা আছে। ডক্টর ভাদুরী কৌতূহলী হয়ে একটু ঝুঁকতেই ব্যোমকেশ হাতের হ্যারিকেনটা সজোরে ছুঁড়ে মারল তার মুখের দিকে। হ্যারিকেনটা ভেঙে আগুন ছড়িয়ে পড়ল ডাক্তারবাবুর গায়ে। তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। রিভলভারটা হাত থেকে ছিটকে গেল। ব্যোমকেশ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর, কিন্তু ডাক্তার ভাদুরী গায়ে পড়া শক্তিশালী লোক। তিনি জ্বলন্ত জামাটা খুলে ফেলে ব্যোমকেশের গলা টিপে ধরলেন। দুজনে গড়াগড়ি খেতে লাগলেন মেঝের উপর। আমি রিভলভারটা কুড়োতে গেলাম, কিন্তু অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে গেলাম। এদিকে ডাক্তার ভাদুরী ব্যোমকেশকে প্রায় কাবু করে ফেলেছেন। ব্যোমকেশের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক সেই সময় এক অদ্ভুত দৃশ্য দেখলাম। সত্যবতী, আমাদের সেই শান্তশিষ্ট সত্যবতী কোত্থেকে একটা ভারী লোহার শিক কুড়িয়ে নিয়েছে, সম্ভবত যজ্ঞকুণ্ডের কোনো সরঞ্জাম। সে সেটা দু হাতে তুলে সজোরে নামিয়ে আনলো ডাক্তারবাবুর পিঠে। আঘাতটা এতটা জোরালো ছিল যে ডাক্তার ভাদুরী গোঙাতে গোঙাতে ব্যোমকেশকে ছেড়ে দিয়ে লুটিয়ে পড়লেন। সত্য, তুমি এই শরীর দিয়ে। ব্যোমকেশ কাশতে কাশতে উঠে বসলো। সে অবাক হয়ে সত্যবতীর দিকে তাকালো। সত্যবতী তখন থরথর করে কাঁপছে। হাত থেকে লোহার শিকটা পড়ে গেল ঝনঝন শব্দে। ব্যোমকেশ উঠে জড়িয়ে ধরল সত্যবতীকে। আমি উঠে ডাক্তারবাবুকে বাঁধলাম। সুরঙ্গের বিভীষিকা শেষ হলো। সুরঙ্গ থেকে যখন আমরা ডাক্তার ভাদুরী আর সমরেশ বাবুকে নিয়ে উপরে উঠে এলাম, তখন সকালে আলো ফুটতে শুরু করেছে। প্রতাপবাবু এবং বাড়ির অন্যরা আমাদের দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পুলিশ এসে আসামিদের হাত করা পরিয়ে দিল। প্রতাপবাবু কম্পিত হাতে সেই লাল খাতাটা নিলেন। তার চোখে ঘৃণা। তিনি বললেন, এই সেই খাতা যা আমার বংশের সর্বনাশ ডেকে এনেছে। এইটাকে আমি আর এক মুহূর্ত রাখতে চাই না। তিনি খাতাটা বাগানের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ছুঁড়ে দিলেন। দাও দাও করে জ্বলে উঠল লাল শালুর মলাট। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল ভৈরব নারায়ণের নিষিদ্ধ জ্ঞান। আমরা সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেললাম, ঠিক তখনই ডাক্তার ভাদুরী, যিনি এতক্ষণ মাথা নিচু করে পুলিশের জিপে উঠছিলেন, হঠাৎ থেমে গেলেন। তার কাঁধ দুটো কেঁপে উঠল। কান্না নয়, তিনি হাসছেন, এক পৈশাচিক হারিম করা অট্টহাসি। ভাদুরী ঘুরে দাঁড়ালেন। তার চোখে এখন আর সেই ভয়ের লেশ মাত্র নেই, আছে শুধু নিষ্ঠুর জয়ের আনন্দ। ডক্টর ভাদুরী হাসলেন। বিগত 1 মাস ধরে যে স্লো পয়জনটা দময়ন্তীকে দিচ্ছিল, সেটা ভৈরব নারায়ণের আবিষ্কৃত সেই বিশেষ বিষ, যার কোনো লক্ষণ চট করে বোঝা যায় না, কিন্তু ঠিক 30 দিনের মাথায় হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। আর এটার অ্যান্টিডোট ওই লাল খাতাতে ছিল। এবং আজ সেই 30 দিনের মাথা, এবং প্রতাপবাবু সেটা আগুনে পুড়িয়ে ফেললেন।
কথাটা শেষ হতে না হতেই দোতলার বারান্দা থেকে আর্তনাদ শোনা গেল। ও মা গো! আমরা সবাই উপরের দিকে তাকালাম। নন্দিনী রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার মুখ নীল হয়ে গেছে, শরীরটা টলছে। পর মুহূর্তেই সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। সত্যবতী চিৎকার করে উঠল, নন্দিনী! নন্দিনীকে ধরাধরি করে বিছানায় শোয়ানো হলো। তার নারীর গতি ক্ষীণ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সত্যবতী তার মাথা কোলে নিয়ে বসে আছে। সত্যবতীর চোখে জল। সত্যবতী কাঁদছে। প্রতাপবাবু ভাদুরীর কলার চেপে ধরলেন। বল কি ওই প্রতিষেধক? না বললে তোকে আমি গুলি করে মারবো। মেরে ফেলুন, আমি মরলে সূত্রটাও আমার সঙ্গে যাবে। পুলিশ অফিসার পিস্তল উঁচিয়ে ধরলেন। পরিস্থিতি জটিল। ব্যোমকেশ কিন্তু অদ্ভুতভাবে শান্ত। সে জানলার ধারে দাঁড়িয়ে পড়তে থাকা খাতাটার ছায়ের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো বুজে এলো। হঠাৎ ব্যোমকেশ চোখ খুলল। তার দৃষ্টি এখন স্পাতের মতো কঠিন। সে আমার দিকে ফিরে বলল, অজিত, তোমার মনে আছে সুড়ঙ্গের ভেতরে আমি খাতাটা পড়ার সময় তুমি টর্চ ধরেছিলে? আমি মাত্র 10 সেকেন্ড সময় পেয়েছিলাম পাতাটা দেখার। আমি হতাশ হয়ে বললাম, ব্যোমকেশ, 10 সেকেন্ডে কি আর ওই জটিল সংস্কৃত ফর্মুলা মুখস্থ করা সম্ভব? চেষ্টা করতে হবে। মানুষের মস্তিষ্ক বিপদের সময় অসাধ্য সাধন করতে পারে। খাতাটা দেওঘরের স্থানীয় লতাপাতার নির্যাস দিয়ে তৈরি। অজিত, এক্ষুনি একটা কাগজ কলম নাও তো, আমি যা বলছি লেখো। ব্যোমকেশ চোখ বন্ধ করে স্মৃতি হাতড়াতে লাগলো। ঘর ভর্তি লোক নিস্তব্ধ, শুধু নন্দিনীর কষ্টকর শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। লেখো, কালকা সুনন্দা গাছের ছাল 2 তোলা, শ্বেতাকন্দ ফুলের আঠা 3 ফোঁটা, আর আর ব্যোমকেশ আটকে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ভাদুরী বাঁকা হেসে বললেন, আর কি সত্যান্বেষী, আসল উপাদানটাই তো মনে নেই, তাই না? নীলকণ্ঠের শিকড়, ওটা ছাড়া বাকিগুলো দিলে বিষ আরো ছড়িয়ে পড়বে। ব্যোমকেশ চোখ খুলল। সে বিড়বিড় করে বলল, না, নীলকণ্ঠ নয়, খাতার নিচে একটা ফুটনোট ছিল। যদি নীলকণ্ঠ না মিলে তবে রুদ্রপলাশের বীজ সমপরিমাণ কার্যকরী। হ্যাঁ, রুদ্রপলাশ। ডক্টর ভাদুরী হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অসম্ভব, অসম্ভব, ওই ফুটনোট তো আমিও খেয়াল করিনি। ব্যোমকেশ প্রতাপবাবুর দিকে তাকালো। প্রতাপবাবু, আপনার বাগানের শেষ প্রান্তে একটা রুদ্রপলাশ গাছ আছে, আমি দেখেছি। হিমাংশুবাবু, দৌড়ান, সময় খুব কম। হিমাংশুবাবু রুদ্রপলাশের বীজ নিয়ে আসার পর ব্যোমকেশ নিজেই ঔষধ তৈরি করলো। নন্দিনীর জ্ঞান ফিরতে ঘন্টা 2 সময় লাগলো। যখন সে চোখ মেলল তখন প্রতাপবাবু কান্নায় ভেঙে পড়লেন। পুলিশ ডাক্তার ভাদুরীকে নিয়ে যাওয়ার জন্য তৈরি। ভাদুরী যাওয়ার সময় ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, মিস্টার বক্সি, আমি হারলাম, কিন্তু একটা কথা জেনে যান, সমরেশ আর আমি একা ছিলাম না। আমাদের বস কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। জানি ডাক্তারবাবু, তাই তো আমি আপনাকে এখনো যেতে দিচ্ছি না। ব্যোমকেশ হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার হাতে রিভলভার। সে সোজা তাক করলো ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা এক নিরীহ ব্যক্তির দিকে। হাত তুলুন প্রবালবাবু, খেলা শেষ। আমরা সবাই অবাক। নন্দিনীর স্বামী প্রবালবাবু? প্রতাপবাবু, আমি শুরু থেকেই ভাবছিলাম ডাক্তার ভাদুরী দময়ন্তীকে বিষ খাওয়ালেন কি করে। দময়ন্তীর খাবার বা ওষুধ তো সত্যবতী বা আপনি ছাড়া কেউ ছোঁয় না। শুধু একজনই তার হাতের খুব কাছে যেতে পারে, তা আপনি। প্রবালবাবুর মুখটা মুখোশের মতো খসে পড়ল। তিনি পকেট থেকে একটা ছোট চাকু বের করে নন্দিনীর দিকে ঝাঁপিয়ে পড়তে চাইলেন। সম্পত্তি আমার, ওই বুড়ো বা ওই তান্ত্রিকের নয়, আমার এই সম্পত্তি সম্পূর্ণ আমার। কিন্তু তার আগেই সত্যবতী
হ্যাঁ, আবারও সত্যবতী হাতের কাছে থাকা জলের জগটা ছুঁড়ে মারল প্রবাল বাবুর পায়ে। তিনি হুমড়ি খেয়ে পড়লেন। পুলিশ তাকে ধরে ফেলল। প্রবালবাবু ঋণের দায়ে জর্জরিত ছিলেন। তিনি ডাক্তার ভাদুরীর সাথে হাত মিলিয়েছিলেন। পরিকল্পনা এরকমই ছিল, দময়ন্তী মারা গেলে এবং প্রতাপবাবু শোকে পাথর হয়ে গেলে সম্পত্তির একমাত্র ওয়ারিশ হতেন তিনি। কিন্তু বিধিবাম। সব ঝড় থামল বিকেলে। রক্তগড় এখন শান্ত। নন্দিনী এখন অনেকটাই সুস্থ। সত্যবতী তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রতাপবাবু আমাদের হাতে একটা চেক তুলে দিতে চাইলেন। ব্যোমকেশ বিনীতভাবে সেটাকে প্রত্যাখ্যান করল। প্রতাপবাবু, সত্যান্বেষণ আমার পেশা নয়, নেশা। আর সত্যবতী এখানে এসে বোন পেয়েছে, সেটাই আমার বড় পাওনা। আর কিচ্ছুটি চাই না। গাড়িতে উঠে সত্যবতী ব্যোমকেশকে বলল, আচ্ছা, তুমি কি সত্যি ওই ফুটনোটটা পড়েছিলে নাকি আন্দাজে ঢিল মারলে? ব্যোমকেশ জানলা দিয়ে বাইরের পাহাড়ের দিকে তাকালো। ঠোঁটে সেই রহস্যময় হাসি। সত্য, মহাভারতে একটা কথা আছে, স্বয়ংমাত্মা বিনশতি, যে সংশয় করে তার বিনাশ হয়। ডাক্তার ভাদুরী জানতেন না যে রুদ্রপলাশের কোনো বিষকারী গুণ নেই, ওটা সাধারণ হজমের ওষুধ। কিন্তু আমি জানতাম। আমার আত্মবিশ্বাস দেখে তিনি ঘাবড়ে গিয়ে সত্যিটা বলে ফেলেছিলেন, বা বলে দেবেন, বা ভুল করবেন। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুমি ব্লফ দিয়েছিলে? আর তাহলে সে ওষুধের কাজ হলো কি করে? ওষুধে কাজ হয়নি অজিত, কাজ হয়েছে ডাক্তার ভাদুরীর মনের ভুলে। তিনি ভেবেছিলেন ওটা বিষ, তাই দময়ন্তীর হার্ট রেট বেড়ে যাচ্ছিল ভয়। আসলে ওটা ছিল কড়া ঘুমের ওষুধের ওভারডোজ। রুদ্রপলাশ আর আকন্দ মিশিয়ে আমি একটা কড়া ইমেটিক, মানে বমি করানোর ওষুধ বানিয়েছিলাম। বিষ পেট থেকে বেরিয়ে গেছে। সত্যবতী হা করে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, বাবা গো, তোমার পেটে পেটে এত বুদ্ধি! আমার তো ভাবলেই ভয় করছে। আমাদের খোকা তোমার মতো হলে তাকে সামলাবো কি করে আমি? খোকা হলে তাও তো সামলানো যাবে, আর যদি খুকি তোমার মতন হয় তাহলে সামলাবে কি করে? তুমি যা খেল দেখালে। হ্যাঁ বৌঠান, তুমি কত মানুষের জীবন বাঁচালে বলো তো। বাপ রে বাপ। আপনার বন্ধুই তো বলেছিল মানুষের মস্তিষ্ক নাকি বিপদের সময় অসাধ্য সাধন করতে পারে। গাড়ি তখন পাহাড়ি পথ বেয়ে নিচে নামছে। পিছনে পড়ে রইল রক্তকর আর তার পাথরে পাথরে জমে থাকা 100 বছরের মিথ্যে ইতিহাস। এতক্ষণ তুমি শুনছিলে হিস্ট্রিভার্স কলকাতার বিশেষ নিবেদন রক্তলিপির দুর্গ। বিভিন্ন চরিত্রে ব্যোমকেশ, রনিত, সত্যবতী, মহুয়া, অজিত, সাম্য, প্রতাপ নারায়ণ সিংহ, সুরঞ্জন, নন্দিনী অর্থাৎ দয়মন্তী, তিয়াশা, সমরেশ, অতনু, হিমাংশু, শুভঙ্কর, ডাক্তার ভাদুরী, সাগরনী, প্রবালবাবু, তমাল, তান্ত্রিক এবং চাকর অমিত, পোস্টার ডিজাইন জয়পাল, সাউন্ড ডিজাইন, স্পেশাল এফেক্ট এবং সমগ্র পরিচালনায় সাম্য বিশ্বাস এবং গল্পের সূত্রধার আমি অর্পণ। আমাদের আজকের এই নিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আর এই ধরনের ফ্যান ফিকশন অডিও ড্রামা এবং ইতিহাসের নানা অজানা আখ্যান আরও শুনতে আমাদের চ্যানেল হিস্ট্রিভার্স কলকাতাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আজ তবে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে, নতুন কোনো রহস্যের সন্ধানে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।